সালাম আলাইকুম। প্রশংসা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং সেই সত্য জ্ঞানের আলোকে যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছেন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এটা মোটামুটি একটা একাডেমিক আলোচনা হবে, এবং একাডেমিক আলোচনা সাধারণত একটু বোর, মানে সবাই একটু বোর ফিল করে। তো আমি চেষ্টা করব আজকে পুরো আলোচনাটা অনেক ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করার, কারণ এটা যখন আমি পড়ছিলাম, আমাদের একটা কোর্স ছিল এর উপরে, এবং মূলত এই কোর্সটা করতে গিয়ে আমার এই তালাল আসাদের সাথে পরিচয়। আগে শুধু একজন তাত্ত্বিক হিসেবে তালাল আসাদকে চিনতাম, কিন্তু কোর্সটা করতে গিয়ে আমার কাছে ফিল হয়েছে যে এই জিনিসটা আমরা অনেকেই খুব ভালোভাবে জানি না। তো সেই আগ্রহের জায়গা থেকে আমি আজকে এই টপিকটা নির্বাচন করেছি। তো আমি এই পুরো আলোচনায় সেকুলারিজমের ইতিহাস খুব একটা বর্ণনা করব না, বরঞ্চ তালাল আসলে সেকুলারিজমকে কিভাবে দেখেছেন, এর সাথে ধর্মের কি সম্পর্ক, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি বলেছিলাম যে এই আলোচনাটা হচ্ছে কি একটু একাডেমিক আলোচনা, এবং একাডেমিক আলোচনাতে যেটা হয় যে অনেকগুলো রেফারেন্স থাকে, যুক্তি, পাল্টা যুক্তি এবং যুক্তি খণ্ডন থাকে। তো সেই বিষয়গুলো একটু আস্তে আস্তে একটু তুলে ধরার চেষ্টা করবো। তো আমি হচ্ছে কি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার মনে হয় যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? এখানে আমি প্রথমে শুরু করলাম সেকুলারিজমের, সে যে কথাটা বলেছে যে এটা হচ্ছে তারা আসলে একটা আহ, খুব বিখ্যাত উক্তি যে সেকুলারিজম শুধু ধর্ম থেকে পলিটিক্স কে আলাদাই করে এরকম না, বরং একই সাথে সাথে সে কি করে, সে ধর্মের একটা নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তো এখন আমরা পুরো আলোচনা জুড়ে এই ব্যাখ্যাগুলো শোনার চেষ্টা করবো যে সে আসলে সেকুলারিজম আসলে ঠিক কি কি কাজ করে। তো এর জন্য আমি প্রথমে তো কালাম আসাদের একটা বর্ণনা দিই। তো কালাম আসাদ তো অনেকেই চিনে থাকবে, যেহেতু যারা একটু তাত্ত্বিক পড়াশোনা করে তাদের সাথে তালাল আসাদের একটা পরিচয় আছে। তো তালাল আসাদ আমরা অনেকেই এখানে যারা আছে, আমি আশা করি যে অনেকেই মোহাম্মদ আসাদের নাম শুনেছে, যিনি একজন মুসলিম তাত্ত্বিক চিন্তাবিদ এবং বড় মাপের সে বেশ কিছু চিন্তা আমাদেরকে দিয়েছে। এবং তার একটা বিখ্যাত বই আছে, রোড টু মক্কা। তো তারুন আসাদ হচ্ছে সেই মোহাম্মদ আসাদের ছেলে। তবে বাবার মতো সে পুরোপুরি মুসলিম ঘরানার তাত্ত্বিক হয়নি, সে একটু অন্য রকমের আহ চিন্তা করেছে এবং একাডেমিক পদ্ধতিতে ব্যাখ্যা করেছে। তো তারুন আসাদের জন্ম হচ্ছে 1932 সালে, এবং সৌদি আরবে তার বেড়ে ওঠা। তবে এটা খুব ছোটবেলায় ছিল, এরপর মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে সে থেকেছে এবং বড় হয়ে উঠেছে। তো তার বাবা চাচ্ছিলেন যে সে আর্কিটেকচার হবে, কিন্তু তিনি চেয়েছিলেন যে তিনি নৃবিজ্ঞান করবেন। তো তারপর ইউনিভার্সিটি অফ এডিনবরাতে সে নৃবিজ্ঞানে ভর্তি হন। পরবর্তীতে অক্সফোর্ড থেকে তিনি পিএইচডি কমপ্লিট করে এবং পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা অধ্যাপনা করিয়েছেন। তো বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে অধ্যাপনা করছেন এবং তিনি এখনো বেঁচে আছেন, তার বয়স 99 বছর। এখন নৃবিজ্ঞানীরা সাধারণত বিভিন্ন ফিল্ডে যায়, এটাকে তারা বলে যে এথনোগ্রাফিক ফিল্ড ওয়ার্ক। সেখানে গিয়ে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করে। তো তিনি এরকম কিছু এথনোগ্রাফিক ফিল্ড ওয়ার্ক করেছেন, যেমন উত্তর সুদানে করেছেন, মিশরে করেছেন। তো তালাল আসাদের পরিচয় শুধু তালাল আসাদ একজন নৃবিজ্ঞানী তা নয়, উনি একই সাথে খুব বড় মাপের একজন চিন্তক এবং একাডেমিশিয়ান। আজকের এই পুরো আলোচনায় আমরা তালাল আসাদ কোনটা ভালো বলেছেন কোনটা খারাপ বলেছেন এই নিয়ে কোনো ডিসকাশন করব না। আমরা মূলত একটু এক্সপ্লোর করবো যে সে আসলে কি বলেছে, এবং সে নিজেও এভাবেই আলোচনা করেছেন। সে কিন্তু পুরো আলোচনাতে আমরা একটা বই নিয়ে কথা বলবো মূলত। তো সেই বই কোথাও বলেনি যে এটা ভালো এটা খারাপ। সে যেটা করেছে যে সে দেখিয়েছে যে আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। তো বাংলাদেশে আসলে তালাল আসাদের চর্চাটা খুব বেশি দিলেন না। আহ এখানে মূলত জাহাঙ্গীরনগরে নৃবিজ্ঞানের যে দুজন অধ্যাপক আছেন, উনি আমাদের টিচারের টিচার। তো একজন হচ্ছে রেহনুমা আহমেদ এবং একজন হচ্ছে মানস চৌধুরী। তারা মূলত তারাল আসাদের চর্চাটাকে বাংলাদেশে নিয়ে আসে। এখন তারাল আসাদ গবেষণা মূলত হচ্ছে কি, ধর্ম কিভাবে গঠিত হয়, ঔপনিবেশিকতা এবং আধুনিকতা ধর্মীয় চর্চা এবং প্রতিষ্ঠানগুলোকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়গুলো নিয়ে। তো যেটা বলছিলাম যে আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো, যেটা তার অনেক বিখ্যাত একটা বই। তো তার আরেকটা বিখ্যাত বই আছে যে জিওলজি অফ রিলিজিয়ন। মানে এখানে তিনি বলেন যে ধর্ম কিভাবে ইতিহাসের নির্দিষ্ট প্রেক্ষাপটে গঠিত।
আর আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো বা আজকের আলোচনা যে বইকে কেন্দ্র করে সেটা হচ্ছে ফরমেশন অফ সেকুলার। তো এটা হচ্ছে গিয়ে সেকুলারিজমের উত্থান কিভাবে হলো এবং এর রাজনৈতিক যে এপিস্টেমোলজিক্যাল ব্যাপার সেগুলো নিয়ে কথা বলবে। তো তালালা কিন্তু তার গুরুত্বপূর্ণ ফিল্ড ছিল বা সে যে বিষয়ে এক্সপার্টাইজ, যেটা হচ্ছে কি সে সেকুলারিজম, রিলিজিয়ন, সিভিলাইজেশন, ট্রেডিশন, এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত ভাবে একাডেমিক আলোচনা করেছে। এখন ফর্মেশন অফ দ্য সেকুলার এই বইয়ে যাওয়ার আগে দেখে নামকরণ একটু কথা বলি। যে ফর্মেশন বলতে আমরা আসলে কি বুঝি, যে একটা গড়ন অথবা একটা গঠন বা এমন সব কনসেপ্ট যেটা দিয়ে আমরা কোনো কিছু বুঝতে পারি। এখন তাহলে ফর্মেশন অফ দ্য সেকুলার কি? ফর্মেশন অফ সেকুলার হচ্ছে কি এমন কিছু কনসেপ্ট যেটা দিয়ে আমরা সেকুলার যে একটা কনসেপ্ট বা সেকুলার নামক একটা ক্যাটাগরিকে আমরা বুঝতে পারবো। তো আমি আগে বলছিলাম যে এই বইটা আসলে কোনো হিস্ট্রি আলোচনা করে না, বরং সেকুলারিজমের পিছনে যে এপিস্টেমোলজিক্যাল অ্যাজাম্পশন গুলো আছে সেইগুলোকে তুলে ধরে। এবং এই পুরো বই জুড়ে সে অনেকগুলো পাওয়ারফুল কোশ্চেন করে, এবং সেই কোশ্চেনের যে সবসময় সে অ্যান্সার দিয়েছে তা না, সে প্রশ্ন ছুঁড়েছে। এখন পুরো বইয়ে বেশ কিছু আলোচনা পদ্ধতি আছে, যেটা আমি বলেছি যে এটা একটা একাডেমিক আলোচনা। তো আমরা জানি যে রিসার্চ পেপার বা কোনো একাডেমিক পেপার যখন আমরা পড়ি তখন আমরা দেখি যে সেখানে লেখা থাকে যে এই যে একাডেমিক পেপারটা এটা পাবলিশ হয়েছে অমুক অমুক পদ্ধতিতে, তারপর আমি এখানে কিভাবে কি ব্যাখ্যা করেছি। তো এখানেও এরকম যে কামাল আসাদের এই বইটা, এটা তিনি পুরো বই জুড়ে যে পদ্ধতিতে আলোচনা করবেন এটাকে বলা হয় পোস্ট স্ট্রাকচারালিজম। আর যে পদ্ধতিতে ব্যাখ্যা দিবেন এটাকে বলা হয় জিনিওলজি। এছাড়া উনি যে কনসেপ্ট গুলোকে সামনে আনবেন সেটাকে বলা হয় নন এসেনশিয়ালিস্ট পদ্ধতি। তো এখন আমি এই পদ্ধতি সম্পর্কে ছোট ছোট করে একটু জানবো, যেহেতু এই পদ্ধতিগুলো আমরা সামনে গিয়ে বুঝতে সুবিধা হবে। তো পোস্ট স্ট্রাকচারালিস্ট এদের বৈশিষ্ট্যটা কি? এখন আহ নৃবিজ্ঞান থেকে শুরু করে তাত্ত্বিক ধরনের বা একাডেমিয়াতে বেশ কিছু স্কুল আছে। যেমন নৃবিজ্ঞানের কথা যদি বলি, এখানে হচ্ছে কি এভলিউশনারি স্কুল আছে, যারা এখানে যারা তাত্ত্বিক তারা কি করেন বিবর্তন নিয়ে কথা বলেন। তারপর মার্কসিস্ট স্কুল আছে, তারপর স্ট্রাকচারালিস্ট স্কুল, এবং এখন যেটা সেটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিস্ট স্কুল। তো এখন পোস্ট স্ট্রাকচারালিস্ট বা হচ্ছে গিয়ে পোস্ট কাঠামো যেটাকে আমরা বলি, এইটার আসলে বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে কি এটা আসলে জ্ঞান এবং ক্ষমতার সম্পর্ককে বিশ্লেষণ করে এবং ট্রেডিশনাল যে ব্যাখ্যা সেগুলোকে প্রশ্ন করে, এবং একই সাথে সাথে তারা বাইনারি জিনিসটাকে অস্বীকার করে। তো বাইনারিতে সেটা নিয়ে আবার সামনে বলবো। এখন জিনিওলজি কি করে? জিনিওলজির কাজটা হচ্ছে গিয়ে তারা এভাবে দেখায় যে কোনো একটা কনসেপ্ট কিভাবে ডেভেলপ করলো, এটা এর পদ্ধতি কিভাবে, এটা আগে কিরকম ছিল, তারপর এই যে আহ তার যেটা এভলিউশন হলো একটা কনসেপ্টে, সেই কনসেপ্টটা ঠিক কি কি কোন কোন বিষয়ের ভিতর দিয়ে গিয়ে এই কনসেপ্টের এভলিউশন হলো, এইসব বিষয়গুলোকে জিনিওলজি বা এটা হচ্ছে জিনিওলজি পদ্ধতি। আর নন এসেন্সিয়ালিস্ট পদ্ধতি হচ্ছে গিয়ে মানে এসেনশিয়াল মানে হচ্ছে কি নির্যাস। তো নন এসেনশিয়ালিস্ট মানে হচ্ছে গিয়ে তারা নির্যাসবাদী নয়। এখন নির্যাসবাদী যারা তারা কি করেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একটা অংশ দেখে পুরো জিনিসটাকে বিশ্লেষণ করা। যেরকম আমরা বলি, অনেকে বলে না যে ভাতে ভাত বা চাল, যখন আমরা ভাত রান্না করি তখন একটা চাল টিপ দিলে বোঝা যায় যে পুরো ভাত হয়েছে কিনা। তো নির্দেশবাদীরা এই থিওরিতে খুব বিশ্বাস করে। তারা কি করেন যে কোনো একটা জনগোষ্ঠী একক বৈশিষ্ট্য দিয়ে পুরো জনগোষ্ঠীর সামগ্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। কিন্তু নন এসেনশিয়ালিস্ট তারা এখানে বলে যে না, কোনো একটা জনগোষ্ঠীর একক বৈশিষ্ট্য দিয়ে সামগ্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যাবে না, এবং এটাকে তারা প্রশ্ন করে। যেমন আমি যদি উদাহরণ দিই যে আমাদের কি তার কিছু স্টেরিওটাইপ আছে যে নোয়াখালীর মানুষ খেয়েই চলে যায়, তারপর বরিশালের মানুষ হচ্ছে অনেক ঝগড়া করে, তারপর কালো মানুষরা এরকম, মুসলমানরা হচ্ছে জঙ্গি। এই যে একটা গ্রুপকে দেখে পুরো জনগোষ্ঠীকে বিশ্লেষণ করা, এটার বিরোধিতা করে নন এসেনশিয়ালিস্টরা। এখন আমরা বইয়ের মূল আলোচনা দিব, এটা হচ্ছে কি ফরমেশন অফ দ্য সেকুলার। এখন
এই আলোচনাটা একই সাথে সাথে আপনারা অনেকে চেয়ে থাকবেন জবলুল আসাদ স্যার উনিও করেছেন। তো ওনার আলোচনার সাথে আমার আলোচনায় বেশ কিছু মিল পাওয়া যাবে, যেহেতু দুইজনে একই বই নিয়ে আলোচনা করছে। তো এখানে ফরমেশন অফ সেকুলার এই বইয়ে তিনটা ভাগ করা। প্রথম হচ্ছে দা সেকুলার, তারপরেটা হচ্ছে কি সেকুলারিজম, এবং তারপরেটা হচ্ছে কি সেকুলারাইজেশন। তো উনি এখানে বলেন যে এই তিনটা আলাদা আলাদা জিনিস, কিন্তু তিনটা বা তিনটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট। তো দা সেকুলারে আবার হচ্ছে গিয়ে কিছু পার্ট আছে, সেটা হচ্ছে হোয়াট, মানে প্রথমে জিজ্ঞেস করে যে অ্যানথ্রোপোলজিতে সেকুলারিজম কিরকম। তারপর সে হচ্ছে এজেন্সি এবং পেইন নিয়ে কথা বলে, তারপর ক্রুয়েলটি এবং টর্চার নিয়ে কথা বলে। তো দা সেকুলার হচ্ছে গিয়ে আমরা সাধারণত কি হয় যে দা বুঝে কোনো একটা আহ জিনিসকে একটা কনসেপ্ট দিই আমরা। তো যেমন হচ্ছে কি আমরা বলি দা পলিটিক্যাল, দা রিলিজিয়ন। তো এখানে আসলে এই যে সেকুলারের আগে দা বসে একটা এপিস্টেমোলজিক্যাল কনসেপ্ট দেওয়ার ট্রাই করা হয়েছে, যে যেখানে এই দা সেকুলার হচ্ছে এমন একটা চিন্তা পদ্ধতি, মানে সেকুলারিজম যেভাবে তৈরি হয় সেকুলারিজমের চিন্তা পদ্ধতি হচ্ছে দা সেকুলার। তো এই জন্য আমি এটাকে বলেছি যে এটা একটা জ্ঞান প্রক্রিয়া ক্যাটাগরি। তো এখানে আমরা যদি এখন আমরা এই পার্টটুকু নিয়ে আলোচনা করব। তো এই পার্টটুকু নিয়ে আলোচনা করতে আমরা প্রথম হচ্ছে সেকুলারিজম সম্পর্কে জানবো, যে সেকুলারিজম আসলে কি বলা হয়। এখন সেকুলারিজম হচ্ছে কি এমন একটা মানে আমাদের যে চিন্তা এবং ভাবাভাবির যে জগৎগুলো আছে, আমরা কিভাবে জগৎকে দেখবো, দুনিয়া কিভাবে, তো এই পুরো বিষয়টা আমরা কোনো একটা নির্দিষ্ট আইডিওলজির মাধ্যমে করে থাকি। তো সেকুলারিজম হচ্ছে গিয়ে, যেখানে আমরা বলেছি যে সেকুলারিজমের মূল ভিত্তিটা হচ্ছে দা সেকুলার, বা ওই যে তত্ত্বীয় বিষয়। তো এই যে সেকুলারের তত্ত্বটা আমাদের চিন্তা এবং ভাবাভাবির জগৎকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছে। যেমন এটা হচ্ছে গিয়ে আমাদের ধর্মের ক্ষেত্রে চিন্তাকে প্রভাবিত করেছে। আমরা এথিক্স নিয়ে নতুন করে ভাবছি, ফেইথ বা বিশ্বাস কি সেটা নিয়ে নতুন করে কথা বলছি। এখন আহ এই যে সেকুলারই একটা পলিটিক্যাল প্রসেস হচ্ছে সেকুলারিজম, এবং এটাকে বলা যায় যে একটা গভর্নমেন্টাল টেকনিক, যেখানে গভর্নমেন্ট আসলে রাষ্ট্রীয়ভাবে সেকুলারিজমকে ওই নির্দিষ্ট, যেটাকে আমরা বলি যে জাতি রাষ্ট্রে অ্যাপ্লাই করে। এটাকে আমরা একটা হেজিমনি প্রজেক্টও বলতে পারি। এটা অবশ্য আমরা দেখতে পাই না, কিন্তু আমরা এটার দ্বারা সবসময় কন্ট্রোল হচ্ছে। তো সেকুলারিজমের একটা গোল হচ্ছে কি ন্যাশন স্টেট প্রতিষ্ঠা করা বা জাতি রাষ্ট্র, এবং এই জাতি রাষ্ট্রের আকিদা কি সেকুলারিজম। এখন আমরা সেকুলারিজমের আলোচনার ভিতর ঢোকার আগে প্রথমে একটা কমন অভিজ্ঞতা শেয়ার করি, যেটা হচ্ছে কি আমরা একটা সময় অনেকেই শুনে থাকি যে আমরা যদি ধর্মের কিছু বলতে চাই, তখন অনেকে বলবে যে সবকিছুর মধ্যে একটা ধর্মকে টেনে আনবে কেন। এখন এটাকে তাহলে সাথে এরকম বলেছেন যে সেকুলারিজম দুইটা কাজ করে, একটা হচ্ছে সেপারেশন আর একটা হচ্ছে বাইনারি প্রোটেক্ট করে। মানে একটাকে আরেকটার বিপরীতে দুটো বাইনারি হিসেবে দাঁড় করিয়ে দেয়। তো কি কি ভাবে, যেমন আমাদেরকে দেখায় যে ল এবং এথিক্স, রিলিজিয়ন এবং সায়েন্স, পাবলিক এবং প্রাইভেট, এরকম আরো অনেকগুলো বিষয় নিয়ে সেকুলারিজম আমাদের মধ্যে একটা বাইনারি তৈরি করে। এখন আমরা একটু বিস্তারিত ভাবে জানবো যে ল এবং এথিক্স, এই যে দুটা বাইনারি, এটা কালাস ভাই বলেছেন যে এখন যে পিরিয়ডটা আমরা বলছি যে পোস্ট মডার্ন পিরিয়ড। তো পোস্ট মডার্ন পিরিয়ডের আগে যখন প্রি মডার্ন পিরিয়ড ছিল, তখন এই দুটো কখনো আলাদা ছিল না। যেমন এখন আমরা একটা কথা খুব শুনি যে দিনী জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান। এবং আমরা যারা এখানে অনেকেই তো মূল কোর্সে ক্লাস করেছে, কেউ প্রাথমিক কাছে ক্লাস করেছে, আমরা এই বিষয়ে এখন মোটামুটি সবাই জানি যে দিনী জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এটা আসলে একটা সেকুলার প্রোডাক্ট। এবং এখানে মানে দিন এবং দুনিয়াকে আলাদা করে দেখানো হচ্ছে, দুটো বাইনারি তৈরি করা হচ্ছে। এখন প্রি মডার্ন সোসাইটিতে এটা কিরকম ছিল যে এখানে কখনো আলাদা করে দেখা হতো না। যেমন ল এবং এথিক্স নিয়ে কথা বলি, যে আমাদের যে ফিকাহ শাস্ত্র ছিল, সেখানে ল এবং এথিক্স দুইটার বিষয় নিয়ে কথা বলা হয়েছে। কখনো ফিকাহ শাস্ত্র এভাবে আলাদা করে বলতো না যে ফিকাহ শাস্ত্র শুধু ল নিয়ে কথা বলবে বা শুধু মোরালিটি বা এথিক্স নিয়ে কথা বলবে। একই সাথে সাথে আহ সেকুলারিজম কি করে, মিথ এবং হিস্ট্রিকে আলাদা করে।
তো আমাদের ইতিহাসে একটা সময় পর্যন্ত গল্প, কাহিনী, কাব্য সবকিছু যেটাকে আমরা মানে যেটা ন্যাচারাল না, যেটাকে আমাদের মানুষ সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারে না, সেটাকে আমরা নাম দিলাম সুপার ন্যাচারাল বা ইমাজিনেশন। এবং সুপার ন্যাচারাল এবং ইমাজিনেশন মিলে মিথ। তো এই যে মিথ, যখন থেকে আসলে সেকুলার সেকুলারিজম একটা হিস্ট্রি বা ইতিহাস লেখা শুরু করলো, তখন তারা কি করলো, ফ্যাকচুয়াল অ্যাকুরেসি খোঁজার তৈরি করলো, যে ফ্যাকচুয়াল অ্যাকুরেসিটা আসলে কোথায়। এখন ওরা কি করতো, যে যেটাকে সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করা যাবে না, সেটা আসলে ফ্যাকচুয়াল অ্যাকুরেসির মধ্যে পড়ে না। তো আস্তে আস্তে কি করলো, তারা হচ্ছে গিয়ে মিথকে ইতিহাস থেকে আলাদা করে দিল। আর ইতিহাস হচ্ছে শুধুমাত্র সেই অংশটুকু যেটাকে আসলে ব্যাখ্যা করা যাবে। এখন আমাদের এই মডার্ন লাইফের একটা অনিবার্য অংশ হচ্ছে কি সেকুলার হিস্ট্রি। আমরা ওই সেকুলার হিস্ট্রি থেকে হিস্ট্রিটা শিখছি। এখন কালাম আসাদ বলেছেন যে মিথের লক্ষ্য এরকম ছিল না যে তারা হচ্ছে একটা ফ্যাকচুয়াল ট্রুথ প্রেজেন্ট করবে, বরং মিথের লক্ষ্য ছিল যে একটা পাওয়ারফুল আইডিয়া দিবে মানুষকে। যেমন এখানে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কি, মুসা আলাহিসাল্লামের ঘটনার কথা আমরা ধরি। যে মুসা আলাহিসাল্লামের ঘটনা, মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চেয়েছেন, আল্লাহকে দেখতে চেয়েছেন, তারপর আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই পুরো বিষয়গুলো সাইন্টিফিক্যালি কিভাবে ব্যাখ্যা করা সম্ভব? ব্যাখ্যা করা সম্ভব না। তো সেকুলার হিস্ট্রি বা হচ্ছে গিয়ে সেকুলারিজম এখানে এসে বলতেছেন যে এই পুরো বিষয়টা হচ্ছে মিথ, একটা গল্প, একটা কাহিনী। এটার কোনো ফ্যাকচুয়াল অ্যাকুরেসি নেই। তার মানে কি এটা আসলে হিস্ট্রি না, এটা মিথ হবে। কিন্তু আমার প্রি মডার্ন সোসাইটিতে এরকম ছিল যে এই মিথ গুলো সহ একটা হিস্ট্রি। আমরা যখন কোরআন পড়ি, তখন কোরআনে অনেকগুলো গল্প বলা হয়েছে, অনেক জায়গায় অনেক উদাহরণ টানা হয়েছে, যেগুলো আসলে কখনো মানে আমরা হয়তো এখন সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। যেমন এখানে হচ্ছে জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে। এখন জান্নাত জাহান্নামকে তো আমরা এখন সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। যেহেতু আমরা ব্যাখ্যা করতে পারছি না, তাই আমরা ওটার নাম দিয়েছি যে এটা হচ্ছে আহ মিথ। তো এখন এই যে আহ দুইটাকে আলাদা করে দিচ্ছে, তো এভাবে তারা আরো কয়েকটা বিষয়কে আলাদা করেছে, যেমন রিলিজিয়ন এবং সায়েন্স। যেমন আহ কোরআনকে আসলে একটা ধর্মীয় গ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে। এখন কোরআনে যেমন ধর্মীয় বিধিনিষেধ আছে, একই সাথে সাথে দুনিয়ার জীবনের বিভিন্ন যাবতীয় বিষয় আমরা কিভাবে পরিচালনা করবো সেই বিষয়ে কথা বলা হয়েছে। আবার একই সাথে সাথে বিজ্ঞানের অনেক বিষয়ে কথা বলা হয়েছে। আমরা না কখনো আলাদা করতাম না যে কোরআন হচ্ছে কি শুধু ধর্মীয় গ্রন্থ অথবা শুধু আদেশ নিষেধের গ্রন্থ। আমরা কোরআনকে একটা সামগ্রিক গ্রন্থ হিসেবে পড়তাম। কিন্তু সেকুলারিজম সেখানে কি করলো, যে ধর্ম এবং বিজ্ঞান এই দুটো একটা আলাদা বিষয়, এবং দিন এবং দুনিয়া সম্পর্কে বললাম। এরপর যেটা সেকুলারিজম হয়, যে সেকুলারিজম পাবলিক এবং প্রাইভেট এই দুটোকে বাইনারি করে। তো সেকুলারিজম বলে যে পাবলিক এবং প্রাইভেট এই দুটো একটা অপরটার সাথে যাবে না। পাবলিকের মধ্যে তারা কি রাখতেছে, পাবলিকের মধ্যে তারা পলিটিক্স কে রাখে এবং আরো অন্যান্য বিষয় রাখে। কারণ পলিটিক্স আর রিলিজিয়নের উদাহরণ দিই। তারা বলে যে পাবলিক পলিটিক্স হচ্ছে পাবলিক স্পেয়ারের বিষয়, আর রিলিজিয়ন হচ্ছে প্রাইভেট স্পেয়ারের বিষয়। তো পলিটিক্স নিয়ে আমি পাবলিক নিয়ে কথা বলতে পারবো, কিন্তু রিলিজিয়ন নিয়ে কখনোই পাবলিক কথা বলতে পারবো না। এটাকে ব্যক্তিগত পরিসরে রাখতে হবে। এখন এই যে ধর্মকে প্রাইভেট স্পেসে ঠেলে দেওয়া, এটা হচ্ছে সেকুলারিজম একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এখন দালাল হোসেন এখানে প্রশ্ন করেন যে ওকে, মানলাম যে এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে প্রাইভেট, তাহলে পলিটিক্স পাবলিক স্পেয়ারে কিভাবে প্রাইভেট প্রাইভেট স্পেয়ারে যখন হস্তক্ষেপ করে, তাহলে ধর্ম যদি প্রাইভেট স্পেয়ার হয়ে পাবলিক স্পেয়ারে হস্তক্ষেপ করে, তখন সমস্যাটা কোথায়? সমতা আমি বুঝাতে পারছি যে পলিটিক্স যদি পাবলিক পরিসরের বিষয় হয়ে আমাদের ধর্ম কি হবে, আমরা কতটুকু কি মানতে পারবো, এবং ন্যাশনাল রাস্তা ঠিক করে দেয় যে আমরা কি কি করব, কোনটা কালচার হবে, কোনটা ধর্ম হবে, এই বিষয়গুলো ঠিক করে দেয়, তাহলে ধর্ম কেন প্রাইভেট স্পেয়ারের বিষয় হয়ে পাবলিকলি কথা বলতে পারবে না? এখানে তিনি প্রশ্ন করেছেন। তারপর এখানে পবিত্রতা এবং অপবিত্রতার ধারণা আসে। তো পবিত্রতা এবং অপবিত্রের ধারণার মধ্যে এখানে তাল্লা আসাদ বলেন যে আহ এই যে পবিত্রতা এবং অপবিত্রতা, দুইটা জিনিসকে বাইনারি করা,
এটাও সেকুলারিজমের কাজ। এখন আহ এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা এরকম যে অ্যাডোনিস উনি হচ্ছে কি আরবের স্বঘোষিত পোস্ট মডার্ন কবি, মানে আমাদের সময়কার একজন কবি। এবং উনি এভাবে বলছেন যে আমি আসলে কোনো আল্লাহ খুদায় বিশ্বাস করি না, আমার কাছে মানুষই হচ্ছে গড, এবং মানুষই হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়, মানুষের চেয়ে বড় কিছু নেই। এখন তাহলে স্যার তখন প্রশ্ন করেন যে আচ্ছা ঠিক আছে, মানুষের চেয়ে যদি বড় কিছু না হয়, কিন্তু এই যে মানুষকে গড বলা হলো, এটার মাধ্যমে মানুষের একটা দেবতাকরণ ঘটলো। এখন সে ইন্টেনশনালি বা আনইনটেনশনালি মানুষকে একটা সুপার ন্যাচারাল পাওয়ারের দিকে নিয়ে গেল। মানে আমরা যখন ধর্মের কথা বলি, ধর্ম তো একটা সুপার ন্যাচারাল পাওয়ারের কথা বলে। তো আলটিমেটলি সে আসলে মানুষের মধ্য থেকে একটা সুপার ন্যাচারাল পাওয়ার তৈরি করতে যাচ্ছে। তো এখানে তাহলে রাসেল বলেন যে সে আসলে এইভাবে ধর্মের আরেকটা ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়, মানে সে এই ধর্মের ক্যাটাগরি থেকে বের হতে পারে না। তো তখন সে এটা এভাবে বলেছেন যে এটা আসলে হচ্ছে গিয়ে মাইগ্রেশন অফ দ্য হলি, মানে পবিত্রতার ধারণা জাস্ট শিফট হয়েছে। আগে হচ্ছে আমরা পবিত্রতার একটা ধারণা ছিল ধর্মকেন্দ্রিক, এখন হচ্ছে সেটা মানুষ কেন্দ্রিক হয়ে গেছে। এরপর আমরা এখন জানবো যে এতক্ষণ তো আমরা একটা বাইনারি সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা জানবো যে সেকুলারিজম আসলে কিভাবে কাজগুলো করে। তো সেকুলারিজম নিজেকে সবসময় একটা গ্রাউন্ড বা বেস মনে করে, এবং এভাবে সে নিজেকে পরিচয় করায় যে আমি হচ্ছে একটা গ্রাউন্ড, এবং আমার উপর ভিত্তি করে সব কনসেপ্টের জন্ম দেওয়া হবে। তো এখন সেকুলারিজম ঠিক করে দেয় যে হচ্ছে গিয়ে কোনটা ইনসাইড ইনসাইডে থাকবে এবং কোনটা আউটসাইডে থাকবে। তো সেকুলারিজম ঠিক করে দিল যে ধর্ম আউটসাইডার বিষয়, এবং ধর্মকে কখনো মানে সেকুলার যে পরিসর বা পরিমণ্ডল, এই পরিমণ্ডলে আনা যাবে না। যেমন ওই যে একটু আগে বললাম যে আমরা বলি না যে কথায় কথায় ধর্মকে টেনে আনা হয়, এটার মানে আমরা এমন একটা অর্থ দিতে চাই যে ধর্ম হচ্ছে আউটসাইড, এবং আমরা যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে ইনসাইড, এবং এগুলো হচ্ছে কি স্বাভাবিক। ধর্মীয় কথা বলা পাবলিক পরিসরে এটা যায় না, এটা যায় না, এটা কে ঠিক করে দেয়? সেকুলারিজম ঠিক করে দেয়। তো তখন উনি এভাবে লাইনটা বলেছেন যে দ্য ইনসাইড ডাজন্ট হোল্ড দ্য আউটসাইড, মানে ইনসাইড এর বিষয়গুলো যেটাকে আউটসাইড হিসেবে ক্যাটাগরি করা হচ্ছে সেটাকে হোল্ড করে না। এখন সেকুলারিজম যেটা বলে যে ইনসাইড এর বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে ফলস কনসিয়াসনেস বা হচ্ছে অনিক চৈতন্য। এখন এই যে ফলস কনসিয়াসনেস, এটাকে তারা হচ্ছে মানে এই যে কনসিয়াসনেস, এটাকে তারা দুইটা বাইনারি করে, এক হচ্ছে ট্রু কনসিয়াসনেস, এক হচ্ছে ফলস। তো এখন এই যে ফলস কনসিয়াসনেস, এই কথাটা আমরা হচ্ছে গিয়ে মার্কসিস্ট ট্রেডিশনে অনেক বেশি শুনতে পাই। এখন এটা মানে কি না, এটার মানে হচ্ছে কি বাস্তবতা একটা বিকৃত উপস্থাপন। এখন এটা নিয়ে মার্কস এবং অ্যাঙ্গেলস দুজন, আর অনেকেই তাত্ত্বিকরা এটা নিয়ে কথা বলেছেন যে তারা ফলস কনসিয়াসনেস এর একটা উদাহরণ দিয়েছে যে আম, যদি কেউ একটা নির্দিষ্ট আদর্শ দিয়ে জগৎকে দেখে, তাহলে জগতের যে সামগ্রিকতা যে পূর্ণাঙ্গতা আছে সেটা তার পক্ষে দেখা সম্ভব না। এখন ধর্ম কি? ধর্ম একটা আদর্শ প্রচার করে। তো ধর্ম হচ্ছে কি একটা ধর্ম যখন মানা হয় তখন একটা নির্দিষ্ট আদর্শ দিয়ে আমরা পুরো দুনিয়াটাকে দেখি। এখন ধর্ম যেহেতু একটা নির্দিষ্ট আদর্শে বলা থাকে, তার মানে এটা একটা ফলস কনসিয়াসনেস। আর সেকুলারিজম হচ্ছে একটা ট্রু কনসিয়াসনেস। তো এভাবে হচ্ছে কি সেকুলারিজম নিজেকে ফাংশন করানোর চেষ্টা করে বা ফাংশন করে থাকে। তো সেকুলারিজম সবসময় নিজেকে গডের জায়গায় নিজেকে নিয়ে যায়। মানে আগে যেটা ছিল ধর্ম কেন্দ্রিক, এখন সেটা হয়ে গেছে যে ন্যাশন স্টেট বা রাষ্ট্র কেন্দ্রিক, এবং এই ন্যাশন স্টেটের মূল ভিত্তি বা হচ্ছে আকীদা হচ্ছে সেকুলারিজম। তো এখন কালাম আসাদের আহ তত্ত্ব নিয়ে আরো যেসব তাত্ত্বিক আরো বিস্তারিত কথা বলেছে, এদের মধ্যে সাবা মাহমুদ এবং ওয়াইল হাল্লাক, এই দুজন খুবই প্রসিদ্ধ। তো ওয়াইল হাল্লাক একটা কথা বলেছে পলিটিক্যাল থিওলজির ভাষায়, এই যে সেকুলারিজম কি করে, সেকুলারিজম হচ্ছে গিয়ে দ্য মার্ডার অফ গড বাই স্টেট। মানে হচ্ছে কি সেকুলারিজম খোদাকে রাষ্ট্র দ্বারা হত্যা করে ফেলে। আমি বুঝাতে পারছি মনে হয় যে সেকুলারিজম খোদার জায়গাটা নিজে নিয়ে নেয়। তো এখন এটা নিয়ে আমরা হচ্ছে কি কিছু
কেস স্টাডি দেখবো। তো সেকুলারিজম, আমি বললাম যে সেকুলারিজম ঠিক করে দেয় যে কোনটা কালচার হবে কোনটা কালচার হবে না। সেকুলারিজম ঠিক করে দেয় কোনটা আমি পাবলিক পরিসরে ব্যবহার করতে পারবো কোনটা প্রাইভেটে। সেকুলারিজম ঠিক করে দেয় যে আমি কতটুকু বলতে পারবো কতটুকু আমাকে থামতে হবে। এবং আমরা খুব অবচেতনে সেটাকে খুবই আনুগত্য করি। তো সেকুলারিজম বা ন্যাশনালিস্টিক কি করে, যে হচ্ছে কি আহ বললাম যে কালচার এবং রিলিজনের মধ্যে একটা পার্থক্য করে। এখানে আমি দুটো কেস স্টাডি দেখিয়েছেন। তো একটা হচ্ছে কি ইতালিতে ক্রস ব্যবহার। তো ইতালিতে পাবলিক পরিসর ক্রস মানে হচ্ছে খ্রিস্টানদের যে ক্রস, সো ওই ক্রস ব্যবহার, ওইটাকে ওইটা নিয়ে একজন এই যে পোস্ট মডার্ন এক তাত্ত্বিক প্রশ্ন তুলেছে যে আমরা তো হচ্ছে সেকুলার রাষ্ট্র, আমরা কেন পাবলিক প্লেসে ক্রস ব্যবহার করব। তো তারপর এটা নিয়ে অনেক বিতর্ক হলো এবং কোর্টে এটা পাঠানো হলো। তখন কোর্ট বললো যে না, ক্রস ব্যবহার করা যাবে কারণ ক্রস হচ্ছে একটা কালচার, তো কালচার তো মানাই যায়। অন্যদিকে ফ্রান্সে যখন হিজাব পরে কেউ বের হয়, তখন তখন সেকুলারিজম বা ন্যাশনালিস্ট বলে যে হিজাবটা, হিজাব কোনো কালচার না, এটা হচ্ছে একটা ধর্ম। তো ধর্ম এটা প্রাইভেট ইচ্ছা তুমি প্রাইভেটে করবা, কিন্তু ক্রস হচ্ছে কালচার, সো এটা আমি পাবলিকলি প্রিচ করতে পারবো। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এটার উদাহরণ দেখি যে বাংলাদেশে আহ আমরা একটা সময় পর্যন্ত দেখতাম যে লাল সাদা শাড়ি পরা এটাকে কালচার হিসেবে বলা হয়, টিপ দেওয়া বাঙালি কালচার। কারণ এইটা সেকুলারিজম বা ন্যাশনালিস্টিক ঠিক করে দিচ্ছে যে কোনটা কালচার। কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশেও একটা সময় পর্যন্ত হিজাব ছিল যে এটা হচ্ছে একটা ধর্মীয় বিষয়, দাঁড়িয়ে রাখা ধর্মীয় বিষয়। তো এখানে তালাল আসাদ বলেছেন যে এই সেকুলারিজম সবসময় ধর্ম এবং কালচারকে বাইনারি করে এবং সে নিজে সিদ্ধান্ত নেয় যে সে কোনটাকে কালচার বলবে কোনটাকে রিলিজিয়ন বলবে। তো এভাবে সেকুলারিজম কি করে যে ধর্মের সংজ্ঞা দেয়, ধর্মকে একটা ক্যাটাগরাইজ করে, এবং সেকুলারিজম ঠিক করে যে কোনটা ধর্ম কোনটা ধর্ম না। সেকুলারিজম ঠিক করে কোনটা পাবলিক পরিসরে কোনটা প্রাইভেট পরিসরে। এবং পাবলিক পরিসরে যে বিষয়গুলো থাকে ধর্মের যে বিষয়গুলো, সেগুলোকে সেকুলারিজম খুব দারুণ ভাবে প্রমোট করে। মানে যে বিষয়গুলো হচ্ছে কি লিবারেল সেকুলার অ্যাজাম্পশনের সাথে মিলে যায় ধর্মের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে সেকুলার রাষ্ট্রের বা ন্যাশনালিস্টের কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলোর সাথে তাদের মেলান সেটাকেই তারা বলবে যেটা প্রাইভেটে রাখবে। এবং এখানে তারা কি করে যে একটা ধর্মের একটা অথেন্টিসিটি বা খাঁটিত্ব আমাদের সামনে নিয়ে আসে যে এটাই হচ্ছে ধর্ম, তোমাকে ধর্ম এভাবেই মানতে হবে, না হলে ধর্ম হবে না। এই যে আমরা মাঝে মধ্যে শুনি না বা অনেক আগে থেকে শুনতাম যে সহি ইসলাম, এই সহি ইসলাম এই প্রজেক্টটা হচ্ছে কি একটা সেকুলার প্রজেক্ট। সহি ইসলাম বলতে ঠিক করে দিতেছে একটা রাষ্ট্র থেকে বা অনেক সময় থাকে যে বিভিন্ন তাত্ত্বিকরা এটা ঠিক করে দেয় যে কোনটাকে আমরা সহি ইসলাম বলবো কোনটাকে সহি ইসলাম বলবো। এখন আমরা যখন আহ ইসলামের বা ইসলাম সভ্যতার ইতিহাস দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ইসলামের সভ্যতায় বিভিন্ন ধরনের মাযহাব ছিল। এবং এরকম ছিল যে একজন আরেকজনের পাশাপাশি বসে আছে, দুইজন দুই মাযহাবে, কিন্তু কেউ কাউকে খারিজ করে দেয় না। দেখা যায় যে সবাই সবাইকে শ্রদ্ধা করছে, আরেকজনের মতামতকে চাপিয়ে দিচ্ছে না। কিন্তু যখন সুফি ইসলাম প্রজেক্টটা চালু হয়, তখন কি হয় যে এটা ছাড়া সবকিছু খারিজ। তখন এই যে সহনশীল ব্যাপার, ওই জিনিসটা মানুষের মধ্যে থেকে নাই হয়ে যায়। তো এটা ছিল হচ্ছে কি সেকুলারিজম, মানে নৃবিজ্ঞানের দৃষ্টিতে সেকুলারিজমকে কিভাবে দেখে। তো আমরা বললাম যে প্রথম চ্যাপ্টার হচ্ছে দা সেকুলার, এবং দা সেকুলারের প্রথম যে সাবটাইটেল মানে সাব চ্যাপ্টার ছিল সেটা নিয়ে আলোচনা করবো। এবার আমরা কথা বলবো থিঙ্কিং অ্যাবাউট এজেন্সি অ্যান্ড পেইন। তো এজেন্সি অ্যান্ড পেইন, এখন আমি ফার্স্ট বলবো পেইনটা কি। পেইন হচ্ছে কি যন্ত্রণা, ব্যথা, খারাপ লাগা। আর এজেন্সি হচ্ছে গিয়ে উইলিংলি বা হচ্ছে ভলেন্টিয়ারি আমরা কোনো কাজ করতে চাই বা কোনো কাজ করার সম্ভাবনা, অথবা কোনো কাজ সেটা বাস্তবায়ন করছি, এটাকে আমরা এজেন্সি বলতে পারি। তো এখানে তাহলাল আসাদ বলেন যে পেইন সবসময় এজেন্সিকে লিমিট করে দেয়। তো এইটার ব্যাখ্যাটা আমি দিব। এখন একই সাথে সাথে উনি এটাও বলেন যে পেইন এজেন্সিকে লিমিট করে দেয়, এই কথাটা সত্যি, কিন্তু
প্রি মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ডে এটা একটা বিশাল পার্থক্য দেখা যায়। তো প্রি মডার্ন পিরিয়ডে কি হয়? প্রি মডার্ন পিরিয়ডে পেইন বা হচ্ছে ব্যথা কষ্ট, এই জিনিসটাকে একটা মিনিংফুল অভিজ্ঞতা হিসেবে দেখা হতো। যেমন কেউ যদি কোনো বিপদে পড়তো, সে ভাবতো যে আল্লাহ তোমার পরীক্ষা নিতেছে। অথবা এভাবে ভাবতো যে আহ এর মাধ্যমে হয়তো আমার সামনের কোনো বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। অথবা আমি হয়তো কোনো পাপ করেছি, সেজন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, যাতে আমি আরো ভালো মানুষ হয়ে যাই, আমার পাপ ধুয়ে যায়। তো এই নিয়ে প্রি মডার্ন পিরিয়ড এরকম একটা মিনিংফুল এক্সপিরিয়েন্স ছিল, এবং এটার সাথে সবসময় মানে আত্মিক বা রুহানি বিষয় ছিল বেশিরভাগ ক্ষেত্রে। যেমন হচ্ছে গিয়ে আহ বাচ্চা জন্ম দেওয়া। বাচ্চা জন্ম দেওয়া হচ্ছে কি পেইনফুল কাজ, কিন্তু এটা মানুষ যখন নিজে করতেছে, এখানে তারা বলতেছে যে দিস পেইন ইটসেলফ এজেন্সি, মানে মানুষ নিজে স্বেচ্ছায় এই পেইনটা নিচ্ছে। বা মানুষ যখন শহীদ হচ্ছে, অথবা অনেক ধর্মে থাকে না যে নিজেকে রক্তাক্ত করে বা নিজেকে কষ্ট দেয়, ওইটাও কিন্তু সে আসলে গড বা খোদার আহ খোদার স্পর্শ বা খোদার একটা খোদাকে পাওয়ার মাধ্যম হিসেবে করে। তো প্রি মডার্ন পিরিয়ডে এরকম পেইনকে দেখা হতো। এবং ইসলাম সভ্যতার সময় আমি এখানে কয়েকটা কোটেশন দিয়েছি, সেটা হচ্ছে পুরো সবগুলোই রুমের কোটেশন। তো আমরা যেভাবে পেইনকে দেখতাম, যেমন রুমের প্রথম কোটেশন এখানে বলছেন যে দিস পেইন ইউ ফিল আর মেসেঞ্জার্স লিসন টু দেম। মানে এই যে পেইনটা আমি ফিল করছি, এগুলো আসলে একটা মেসেজের মতো বা মেসেঞ্জার। এটা যদি আমি শুনি, তাইলে আমি আহ আল্লাহর পক্ষ থেকে আসা যে মেসেজ, সেটাকে অনুধাবন করতে পারবো। তারপর আরেকটা জায়গায় রুমি ভাই বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের ভিতর পেইন এবং রিগ্রেট পাচ্ছ, ততক্ষণ তুমি ভাববা যে তুমি খোদার ভালোবাসা এবং খোদার রহমের মধ্যে আছো, মানে খোদা তোমাকে পথ দেখাচ্ছে। আবার আরেক জায়গায় রুমি ভাই বলেছেন যে পেইনের মধ্যে বিলীন হয়ে যেও না, এটা জানো যে তোমার পেইন একটা সময় তোমার কিউরের কারণ হবে। তো পেইনটা আসলে এভাবে করে প্রি মডার্ন পিরিয়ডে দেখা হতো। এখন পোস্ট মডার্ন পিরিয়ড আসলে পেইনটি কিভাবে দেখা হয়? পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা সবসময় মানে পেইনকে একটা খারাপ বিষয় বা হচ্ছে যন্ত্রণাদায়ক বিষয় হিসেবে দেখা হয়, যেটার সাথে আসলে স্বর্গীয় বা ডিভাইন কোনো ব্যাপারকে তারা কানেক্ট করে না। তারা সবসময় চাই পেইন রিলিফ করতে। যেমন আমাদের পেটে ব্যথা হলো, আমরা ওষুধ খেলাম, মাথা ব্যথা হলো, ওষুধ খেলাম। এই যে আমাকে পেইন রিমুভ করতে, আমি বলতেছি না যে মাথা ব্যথা হলে ওষুধ খাওয়া যাবে না। আমি শুধু মানে প্রি মডার্ন ও পোস্ট মডার্ন পিরিয়ডের কথা বলছি। তো এই যে পেইন রিমুভ করতে চাওয়া, সবসময় যে পেইনটা নিতে পারছে না, এটা আসলে পোস্ট মডার্ন পিরিয়ডে দেখা যায়। এখন সেকুলারিজম এরকম বলে যে ধর্ম বা রিলিজন হচ্ছে অনেক পেইনের বিষয়, এখানে অনেক ভায়োলেন্স আছে, এখানে টর্চার আছে। বিশেষ করে এই কথাগুলো উনি এই প্রেক্ষিতে বলতেছেন যে মধ্যযুগের খ্রিস্টীয় সমাজকে সামনে রেখে, তখন তো অনেক বেশি ভায়োলেন্স হতো। তো ওই আহ প্রেক্ষাপটকে সামনে রেখে তিনি এই কথাগুলো বলছেন। এখন সেকুলার রাষ্ট্র যখন আসলো বা ন্যাশনালিস্ট যখন আসলো, তখন তারা এমন একটা মানে তাদের এরকম একটা ভাব যেন তারা এমন একটা প্রতিশ্রুতি নিয়ে আসলো যে সেকুলার রাষ্ট্র আসলে কোনো পেইন থাকে না, বা সেকুলারিজম যে পেইন থেকে মুক্তি করবে। কিন্তু তারা যখন এখানে দেখান যে পেইনে মানে সেকুলার রাষ্ট্র বা ন্যাশনালিস্ট কি করে, এই পেইনকে এমন একটা কৌশল হিসেবে নেয় যে মানুষের ব্যক্তিত্ব আর ইচ্ছা শক্তিকে ভেঙে দেয়। যেমন আমি বললাম যে প্রি মডার্ন পিরিয়ডে থাকে যে যখন কেউ কষ্ট পেলো বা হচ্ছে গিয়ে ব্যথা পেলো, তখন তার মনে হয় তাকে আরো ভালো হতে হবে, শুদ্ধ হতে হবে। যত কোনো একটা খারাপ কাজ করছে, আল্লাহ তাকে কষ্ট দিতেছে বা শাস্তি দিতেছে, এখন তাকে আরো শুদ্ধ হতে হবে। কিন্তু এই পোস্ট মডার্ন পিরিয়ডে এসে দেখা যায় যে ব্যক্তি একটা কিছু করতে চাচ্ছে, বা ব্যক্তির যে চাওয়া, সেটা হচ্ছে কি সে আর রাখতে পারে না। এখানে সে হচ্ছে কি কেস স্টাডি করলাম, সেটা হচ্ছে গুয়ান্তানামো বে। আমরা এটা এই কারাগারের নামটা শুনেছি, এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর একটা আহ বলা যায় এটা একটা আরেক ধরনের আয়নার ঘর। তো গুয়ান্তানামো বেতে যে ধরনের নির্যাতন করা হতো, সেখানে যে বন্দি সে হয়তো এভাবে ভাবছে যে আমি এই তথ্যটা দিব না, কিন্তু তাকে এমন অমানবিক পেইন দেওয়া হতো বা নির্যাতন করা হতো, যাতে তার যে একটা এজেন্সি ছিল যে সে এটা বলবে না,
সেই এজেন্সি সে তার উপর যে তার নিয়ন্ত্রণ সেটা হারাতে বাধ্য হয় এবং সে বলে দেয়। এই যে সেকুলার রাষ্ট্র এসে এমন একটা আহ, প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করে আমাদেরকে যে সেকুলার রাষ্ট্রে কোনো পেইন থাকবে না বা সেকুলারিজম কোনো পেইনকে প্রমোট করে না, কিন্তু তালালা সাথে এখানে দেখান যে সেকুলারিজমই পেইনকে এমন একটা কৌশলে মানুষের ব্যক্তিত্ব এবং ইচ্ছা শক্তিকে ভেঙে দেয়, যেটা প্রি মডার্ন পিরিয়ডে কখনো ছিল না। এবার হচ্ছে কি আমরা আহ এই যে দা সেকুলার লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি রিফ্লেকশন অন ক্রুয়েলটি অ্যান্ড টর্চার, মানে হচ্ছে কি ভায়োলেন্স, ক্রুয়েলটি, টর্চার এই সম্পর্কে হচ্ছে গিয়ে প্রি মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডে আবার একটু ঘটনা দেখবো। তো কামাল হাসান ভাই বলেন যে, যেটা আগে বললাম যে সেকুলার রাষ্ট্র এরকম একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছিল যে হচ্ছে কি এইখানে কোনো পেইন থাকবে না, টর্চার থাকবে না। যেহেতু ধর্ম টর্চার করে আর সেকুলারিজম ফ্রিডম দিচ্ছে আমাদেরকে, তো এখানে কোনো টর্চার বা ভায়োলেন্স থাকবে না। এখন তার হচ্ছে এখানে দেখান যে সেকুলার স্টেট আরো নতুন ভাবে আরো পরিষ্কৃত ভাবে টর্চার তৈরি করে। এবং তালাল আসাদ বলেন যে টর্চার আসলে শেষ হয়ে যায় না, এটা জাস্ট রিস্ট্রাকচারিং হচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। এখন তালাল আসাদ বলেন যে কিছু ভায়োলেন্স হচ্ছে আমরা নিজেরা একসেপ্ট করি, যেগুলো আমরা দেখতে পাই না বা দেখলেও আমরা মেনে নিই। যে ভায়োলেন্স গুলো সেকুলার রাষ্ট্র চায় যে আমরা একসেপ্ট করি, আর কিছু ভায়োলেন্স আছে যেগুলো হচ্ছে কি আমরা একসেপ্ট করতে পারি না, বা সেকুলার রাষ্ট্র আমাদেরকে ঠিক করে দেয় যে এই ভায়োলেন্স গুলো একসেপ্ট করা যাবে না। যেমন সূচি আপু একটা সেমিনার নিয়েছিল যে পশু পাখি রকমের দর্পণে প্রাণীকুল। তো সেখানে আপু দেখিয়েছেন যে বর্তমান দুনিয়াতে কি ভয়ানক ভাবে অ্যানিমাল ভায়োলেন্স হয়। মানে কেএফসি থেকে শুরু করে বড় বড় যেসব খাদ্যের রেস্টুরেন্টের মতো আছে, সেই সেই প্রোডাকশন গুলো এমন ভাবে এনিমালের উপর ভায়োলেন্স চালায় এবং কর্পোরেট ভাবে এটা করা হয়। তো সেটা আমরা খুব ইজিলি মেনে নেই। তো যখন কোরবানি আসে তখন যেটা হয় যে আমরা তখন ভায়োলেন্সের প্রশ্ন তুলি যে আহ, এতগুলো কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানি মানে এতগুলো গরুকে হত্যা করা হচ্ছে। তো এই যে সেকুলার স্টেট আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে কোনটাকে আমরা ভায়োলেন্স বলবো, কোনটাকে ভায়োলেন্স বলবো না, কোন ভায়োলেন্সকে একসেপ্ট করবো, কোনটাকে করবো না। এখানে দালাল হোসেন আবার প্রশ্ন তোলেন যে ন্যাশন স্টেট যখন বিল্ড করা হচ্ছিল তখন অনেকগুলো ভায়োলেন্স হচ্ছিল, বিশ্বযুদ্ধের সময় ভায়োলেন্স হচ্ছিল। ওই ভায়োলেন্স গুলো তো আসলে ধর্মের জন্য হয় না, ওই ভায়োলেন্স গুলো হচ্ছে রাষ্ট্র গঠন প্রক্রিয়া হেজিমোনাইজ করা এবং মানে রাষ্ট্রের আধিপত্য বিস্তারের জন্য। কিন্তু ওই ভায়োলেন্স গুলোকে কখনো নেগেটিভ ভায়োলেন্স হিসেবে সেকুলারিজম উপস্থাপন করে না, কিন্তু যেগুলোকে তার সাথে যায় না সেগুলোকে সে সবসময় নেগেটিভ ভায়োলেন্স হিসেবে উপস্থাপন করে। তো এখন আমাদের হচ্ছে কি প্রথম যে দা সেকুলার ওইটা শেষ হলো। আমি জানি না সব বোর হচ্ছে কিনা, কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল পড়ার সময়। তো আমাদের খুব বেশি নেই, আর অল্প কয়েকটা আছে। তো এরপর হচ্ছে গিয়ে সেকুলারিজম, মানে হচ্ছে ফার্স্টের পার্টটা ছিল দা সেকুলার, তার মধ্যে তিনটা পার্ট ছিল। এখন হচ্ছে সেকুলারিজম। তো সেকুলারিজমের মধ্যে আবার তিনটা পার্ট। তো এখানে উনি হচ্ছে গিয়ে আহ রিডিমিং দ্য হিউম্যান থ্রু হিউম্যান রাইটস এটার কথা বলেছেন। এখন উনি এখানে বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে আজকে মানে উনি বলছেন যে আজকে দুনিয়ায় হিউম্যান রাইটস বা মানবাধিকার হচ্ছে খুব বড় একটা আদর্শ হয়ে গেছে, সবাই হিউম্যান রাইটস চায়। এবং এভাবে বলা হয় যে সব মানুষ সমান, সবার মৌলিক অধিকার আছে। তারা হচ্ছে প্রশ্ন তুলেছে যে আসলে মানুষ বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে, তার মানবতাকে স্বীকৃত করতে চাওয়া হচ্ছে। তালা এখানে বলেন যে হিউম্যান রাইটস ধারণাটা সবসময় সবার জন্য সমানভাবে কাজ করে না। মূলত এই ধারণা তৈরি হয়েছে পশ্চিমা রাজনৈতিক ইতিহাস থেকে। মানে পশ্চিম ঠিক করে দেয় যে কে আসল মানুষ, কে কম মানুষ বা নকল মানুষ। তিনি বলেন যে যারা পশ্চিমা মূল্যবোধ বা সেকুলারিজম বা ন্যাশনাল স্টেটের আলোকে চলে, সেকুলারিজম তাদেরকে সম্পূর্ণ মানুষ হিসেবে ট্যাগ দেয়। কিন্তু যারা মানে একটু ভিন্ন, তাদেরকে সে হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর মানুষ অথবা সমস্যা হিসেবে চিহ্নিত করে।
যেমন প্রাচ্যের কোনো দেশে যখন যুদ্ধ হয় তখন হচ্ছে পশ্চিমারা সবসময় বলা শুরু করবে যে মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে, এখানে এই মানবাধিকার হচ্ছে না। তো প্রাচ্যের সবাই হচ্ছে গিয়ে এরকম ভায়োলেন্স করে, আমাদেরকে ওদেরকে শুদ্ধ করতে হবে বা আমাদেরকে ওদেরকে সিভিলাইজ করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন গুয়েন্তানামো বেতে নির্যাতন হচ্ছে, যখন ইসরায়েল প্রতি ফিলিস্তিনে নির্মম ভাবে অত্যাচার হচ্ছে, গণহত্যা হচ্ছে, তখন এটাকে তারা আর গুরুত্ব দেয় না, তখন তাদের মানবতার গুলিও শোনা যায়। তো এখানে দালাল আসাদ বলেন যে হিউম্যান রাইটস এই যে ক্যাটাগরি, এটা আসলে কোনো নিরপেক্ষ না, বরং এটা হচ্ছে রাজনৈতিক ভাবে নির্বাচিত যে কোথায় মানবতা রক্ষা করতে হবে আর কোথায় সে চুপ থাকবে। আল্লাহ আসাদ বলেন যে হিউম্যান রাইটস ধারণা মানবতাকে বাঁচানোর কথা বলে, কিন্তু এটা আসলে পশ্চিমা ক্ষমতার এক ধরনের রাজনৈতিক টুল হিসেবে কাজ করে। এরপর আমরা দেখবো যে মুসলিম মানে রিলিজিয়াস মাইনরিটি হিসেবে মুসলিমরা ইউরোপে কেমন। তো এখানে উনি বলেন যে ইউরোপে হচ্ছে কি মুসলমানদেরকে শুধু একটা ধর্মীয় গোষ্ঠী হিসেবে দেখা হয় না, বরং মানে তাদেরকে এভাবে দেখা যায় এটা একটা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা, মানে মুসলিমদের যে সমস্যা। তিনি এখানে বলেন যে ইউরোপের যে সেকুলার রাষ্ট্র, এটা তারা দাবি করে যে তারা সব ধর্মের প্রতি নিরপেক্ষ, মানে আহ সবাইকে নিউক্লিয়ার গ্রাউন্ড থেকে দেখে। কিন্তু বাস্তবে উনি দেখান যে সেকুলারিজম বা হচ্ছে কি ইউরোপ মুসলিমদেরকে সবসময় আদার হিসেবে দেখে। এখন আদার জিনিসটাকে একটু বোঝার জন্য একটু ব্যাখ্যা করি যে আদার সবসময় পাওয়ারের সাথে রিলেটেড। এখন আমি অন্যকে দেখছি, এই বিষয়টাকে আদার বলছি না। আদার হচ্ছে এরকম, যেমন ধরুন যে আহ একটা বড় লোকের ছেলে আর একটা রিক্সাওয়ালার ছেলে। বড় লোকের ছেলে যখন রিক্সাওয়ালার ছেলেকে দেখবে, বড় লোকের ছেলের সাপেক্ষে রিক্সাওয়ালার ছেলেকে সে অন্য হিসেবে দেখছে। মানে তার একটা পাওয়ার আছে, সে ওই অন্য কখনো হতে চায় না। সে একটা উপরের জায়গা, মানে সে একটা জায়গায় আছে, তার নিচের জায়গাটায় সে কখনো হতে চায় না। কিন্তু এই নিচের জায়গায় যে আছে সে কখনো উপরের জায়গাকে আদার হিসেবে বা অন্য হিসেবে দেখে না, সে সবসময় তার মতো হতে চায়। তো পশ্চিমারা সবসময় নিজেদেরকে একটা আইডল হিসেবে দেখে, এবং তারা মনে করে যে আমরা তো আমরা, আর ওরা হচ্ছে অন্যরা, ওরা হচ্ছে অচ্যুত, ওরা আমাদের যে নিচের। তো এই যে আদার করা, এটা হচ্ছে কি ইউরোপের সেকুলার রাষ্ট্র সবসময় মুসলিমদের সাথে করে, এবং তারা হচ্ছে মুসলিমদেরকে অনেক সন্দেহের চোখে দেখে, মানে এরকম ভাবে যে এরা আমাদের জন্য সম্ভাব্য একটা হুমকি। তারা হচ্ছে দেখে বলেন যে ইউরোপের সেকুলারিজম আসলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ঠিকভাবে গ্রহণ করতে পারে না। তারা মুসলিমদের যে আইডেন্টিটি, এটাকে একটা রাজনৈতিক সমস্যা বানিয়ে ফেলে। এখন তারা মুসলিমদেরকে অন্যায়ভাবে আলাদা করে এবং নিয়ন্ত্রণ করতে চায়। তো এখানে আরেকটা উদাহরণ দিই যে তারা এভাবে দেখায় যে আহ, ইউরোপের যে মুসলিমরা, এটা এখন একটা হিস্ট্রি, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বুঝতে হবে যে মুসলিমদের একটা আলাদা ইতিহাস আছে। মানে বর্তমান দুনিয়ায় যে ইতিহাসটা লেখা হয় সেই ইতিহাসকে তিন ভাগে ভাগ করলে, একটা হচ্ছে কি আদিম যুগ, আরেকটা হচ্ছে বর্বর যুগ, আরেকটা হচ্ছে এখনকার সভ্য যুগ। তো আদিম যুগে তো সবাই আদিম ছিল, আর বর্বর যুগ হচ্ছে গিয়ে ধর্মের নামে অনেক বর্বরতা হয়েছিল। তারপর রেনেসা, এনলাইনমেন্ট, তারপর হচ্ছে সেকুলারিজম, এইগুলোর মাধ্যমে তারা সভ্য হয়েছে। এখন ইউরোপের যে হিস্ট্রিটা, এটাকে ওরা পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি হিসেবে বলে, কিন্তু এটা তো মুসলিম হিস্ট্রি না। ইউরোপ যখন মধ্যযুগ পার করছিল, ওই সময় মুসলিমরা সভ্য, মানে মুসলিম সভ্যতা বা ইসলামী সভ্যতা হচ্ছে কি সংমিশ্রিত করেছিল। তো ইউরোপের যে হিস্ট্রি আর মুসলিমদের যে হিস্ট্রি, দুটা আলাদা, দুটা এক হিস্ট্রি না। তো এজন্য তারা হচ্ছে মুসলমানদেরকে কখনোই নিতে পারে না। তারা সবসময় বলে যে এরা হচ্ছে আদার, মানে আমাদের না। এখন লাস্ট যেটা, মানে এই সেকুলারিজম পার্টের লাস্ট যেটা হচ্ছে কি সেটা টাইটেল হচ্ছে সেকুলারিজম, ন্যাশনাল স্টেট এবং রিলিজিয়ন। তো এই পুরো বইয়ের একটা মানে সেন্ট্রাল আলোচনা হচ্ছে ন্যাশনাল স্টেট। এখন এই ন্যাশনাল স্টেটের কাছে ফ্যামিলি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
তারা হচ্ছে ফ্যামিলি গুরুত্বকে স্বীকার করবে, কিন্তু এর পরিসরটাকে সবসময় ছোট করে রাখবে। এবং তারা সবসময় একটা নির্দিষ্ট ধরনের ফ্যামিলিকে আইডল হিসেবে প্রচার করে। সেই ফ্যামিলিটা কেমন? সেই ফ্যামিলি হচ্ছে মনোগামাস এবং নিউক্লিয়ার। মানে হচ্ছে এক বিয়ে হবে, মানে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, আর হচ্ছে নিউক্লিয়ার হবে। এর বাইরের ফ্যামিলিকে সে আইডল হিসেবে দেখায় না। তো এখন যেটা বললাম যে সেকুলারিজম সবসময় বাইনারি করে। তো সেকুলারিজম বলে যে ন্যাশনালিস্টের কাজ হচ্ছে ল নিয়ে, তারা হচ্ছে ল সাথে ডিল করে। আর ফ্যামিলির কাজ হচ্ছে এথিক্স বা মোরালিটি নিয়ে। এখন সেকুলারিস্ট চায় যে ফ্যামিলিকে কন্ট্রোল করতে, আর ফ্যামিলি তো হচ্ছে কি এথিক্স বা মোরালিটিকে প্রিচ করে। তো ফ্যামিলিকে কন্ট্রোল করলে সে মোরালিটিটাকেও কন্ট্রোল করতে পারবে, সে তার আলোকে মোরালিটি সাজাবে। এখন এটা আমরা দেখতে পাই যে রাষ্ট্র ঠিক করে দেয় যে ম্যারেজের নিয়ম কি হবে, কত বছর বয়সে বিয়ে করা যাবে, ডিভোর্স কিভাবে হবে, মাতৃত্বের সময় কোনটা, এর আগে কেন সে বাচ্চা কনসেপ্ট করলো, এই বিষয়গুলো রাষ্ট্র ঠিক করে দিতেছে। তো তখন তালাল আসাদ এভাবে দেখান যে রাষ্ট্র কিভাবে পাবলিক স্পিয়ারের হয়েও আমাদের প্রাইভেট স্পিয়ার বা ইন্টিমেট পরিসরে রাষ্ট্র ঢুকে যাচ্ছে। তো এখন সেকুলারিজম যেটা করে যে তারা হচ্ছে কি, যেটা বললাম যে ফ্রিডম এবং রিলিজিয়নকে বাইনারি করে প্রেজেন্ট করে। তো সেকুলারিজম এটা প্রিচ করে যে ধর্ম মানুষকে বাধা দেয়, ধর্ম মানুষকে সংকুচিত করে ফেলে, সেকুলারিজম মুক্তি দেয়। এখন সেকুলারিজমের যারা বা ন্যাশনালিস্টের যারা পিছনে কাজ করছে তাদের মধ্যে একজন হচ্ছে হেগেল। হেগেলের নাম আমরা অনেক শুনেছি। তো হেগেল এরকম বলে যে হিস্ট্রি হচ্ছে রেশনাল প্রসেসে আগাবে, যেটা আমি বললাম যে রেশনাল না হলে সেটা হিস্ট্রি না। রাষ্ট্র হচ্ছে রেশনালাইজেশনের চূড়ান্ত রূপ। আর সমস্ত রাজনীতির লক্ষ্য হবে, মানে তারা যে রাজনীতিটা করছে এটার লক্ষ্য হচ্ছে কি, ফ্রিডম। তো ফ্রিডমের স্বপ্ন দেখাতে গিয়ে তারা যে যে ব্যাপারগুলোকে আহ ব্যবহার করে সেটা হচ্ছে এনলাইনমেন্ট, রেনেসাঁ, হিউম্যানিজম। তো তালাল আসাদ এবং অন্যান্য চিন্তকরা বলেন যে তারা ফ্রিডমের স্বপ্ন দেখে, কিন্তু সেকুলারিস্টের যেইভাবে ফ্রিডমকে খর্ব করে, ইতিহাসে এমন ভয়াবহ ভাবে স্বাধীনতাকে খর্ব করার উদাহরণ আর কোথাও দেখা যায় না। না প্রি মডার্ন পিরিয়ডে, না আদিম সমাজে, না মধ্যযুগে। যেমন আমি উদাহরণ দিই যে যখন আমাদের কোনো আহ আমাদের ফ্যাশন মধ্যে আমরা যখন কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি বা আহ এটাকে কি বলা যায় যে আমাদেরকে অনেকগুলো ডকুমেন্টেশনের ভিতর দিয়ে যেতে হয়। যেমন আমার জন্ম কোথায়, তারপর আমার কার কার কি নাম, আমার ফিঙ্গারপ্রিন্ট, এই যে এতগুলো ডকুমেন্টেশন, এইগুলো একটা সময় পর্যন্ত ছিল না। মানে এত তথ্য দেওয়া লাগতো না, এত ব্যক্তিগত তথ্য। আবার দেখেন, আহ বর্তমান সময়ের কথা যদি বলি, একদম আপনি যখন কোনো একটা অ্যাপ ইনস্টল করেন বা অ্যাপ চালাতে চান, তখন আপনাকে ওদের কিছু নির্দিষ্ট আহ তারা যে নির্দিষ্ট কিছু মূলনীতি দেবে সেগুলোকে আই অ্যাগ্রি, এইটা মেনে তারপর হচ্ছে অ্যাপটা চালাতে হয়। সে আপনার, মানে সে কখনো আপনাকে এই সুযোগই দেয় না যে আপনি আসলে তাকে কতটুকু এক্সেস দিবেন। সে নিজে ঠিক করে দেয় যে সে কতটুকু এক্সেস নেবে, অ্যাগ্রি হলে তারপর তোমাকে অ্যাপ চালাতে দিবে, আর নাহলে তুমি অ্যাপ চালাতে পারবে না। তারপর সিকুয়েন্স আমাদের কর্ম এবং শিক্ষা ক্ষেত্রে বিভাজন করে। সেকুলার রাষ্ট্র বা ন্যাশনালিস্ট কি করে, সিলেবাস প্রণয়ন করে, ইতিহাসকে নতুন ভাবে তৈরি করে। সে বলে দেয় যে কোনটা ইতিহাস হবে, কোনটা ইতিহাস হবে না। তো এর ফলে সেকুলারিজম কি করে, রাষ্ট্রের প্রতি অবিরত আনুগত্যশীল একটা ডোসাইল বডি বা হচ্ছে, মানে ব্যাপারটা এরকম যে আমি ওইটাকেই আদর্শ, ওইটাকেই ঠিক মনে করি, তো ওইটা করার জন্য সে আমাকে এমন ভাবে বাধ্য করবে যে আমি সজ্ঞানী অথবা আহ আনকনসিয়াসলি এই কাজটা করব। এটা হচ্ছে সেকুলারিজম বা ন্যাশনালিস্টিক করে থাকে। তো এই বলা যায় এটা হচ্ছে আমাদের অনেক বড় হচ্ছে গিয়ে আলোচনা। এখন লাস্টের টুকু আমি করবো যে একটা কেস স্টাডি সে করেছে। আমি বলেছিলাম যে নৃবিজ্ঞানীরা সবসময় কিছু না কিছু ফিল্ড ওয়ার্ক করেন। তো উনি হচ্ছেন গিয়ে মিশরে ফিল্ড ওয়ার্ক করেছেন এবং সেটাকে সে হচ্ছে গিয়ে কেস স্টাডির মাধ্যমে তুলে ধরেছেন। এই চ্যাপ্টারে বা এই অংশটার নাম দিয়েছেন সে সেকুলারাইজেশন। মানে সেকুলার তত্ত্বের মাধ্যমে সেকুলারিজমের পলিটিক্যাল প্রজেক্টের ফলে কিভাবে সেকুলারাইজেশন হচ্ছে। তো উনি এভাবে বলেন যে
সেকুলারাইজেশন, মানে মিশরের যে সেকুলারাইজেশনটা ঘটছে, এটা মূলত প্রথমে ঘটছে লয়ের মাধ্যমে বা আইনের মাধ্যমে। তো আমরা অনেকেই জানি যে ঔপনিবেশিক শক্তি যখন হচ্ছে গিয়ে কোনো অঞ্চলে যায়, তখন সে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এবং আইনকে চেঞ্জ করে ফেলে। তো মিশরে ঠিক সেম জিনিসটাই ঘটানো হয়েছে, যে মিশরে তারা যখন গেছে তখন ওদের আইনটাকে চেঞ্জ করে ফেলছে। তো মিশরে দুইটা কোর্ট ছিল, একটা হচ্ছে শরিয়া কোর্ট আর একটা হচ্ছে মিক্স কোর্ট। তো যে যার পছন্দ অনুযায়ী কোর্টে যেতে পারতো। এবং দেখা যেত যে আরবান পিপল একটা কোর্টে যাচ্ছে, রুরালরা একটা কোর্টে। এবং একই সাথে অনেক সময় দেখা গেছে যে শরিয়া কোর্টটা এত ইনসাফপূর্ণ ছিল যে অনেক অমুসলিমরা শরিয়া কোর্টে যেত বিচারের জন্য। তো 1955 সালে জামাল আব্দুল নাসেরের সময় এই যে ডুয়েল কোর্টটা এটা বন্ধ হয়ে যায়। এবং এটা কিভাবে হয়, যে আরবান এলিট ক্লাস যারা ছিল, তারা ইউরোপিয়ান আইন দ্বারা তো মুগ্ধ ছিল যে তারা চাচ্ছিল যে ওই আইনটা তাদের দেশে বাস্তবায়ন করা হবে। তো এর ফলে কি হয়, ল্যান্ড ল, সিভিল ল, ক্রাইম ল, প্রত্যেকটা জিনিসে চেঞ্জ আসে। এবং এর ফলে শরিয়ার যে আইনটা ছিল সেটাকে অনেক প্রান্তিক করে ফেলে। তো এই জিনিসটাকে তারা কিভাবে করে, যে তারা হচ্ছে কি জুডিশিয়াল সিস্টেমটাকে ন্যাশনাল স্টেট কাঠামোর মধ্যে নিয়ে আসে। রাষ্ট্রের মাধ্যমে কাজী নিয়োগ করবে, সেই কাজীর বেতন রাষ্ট্র ঠিক করে দিবে, রাষ্ট্রের পাওয়ারকে সেন্ট্রালাইজ করে। তো এরকম একটা উদাহরণ সে এভাবে দিয়েছে, যে ওয়াকফের উদাহরণ, যে আমাদের ইসলাম সভ্যতার একটা বড় আহ একটা বলা যায় বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়াকফ। তো আমরা মোটামুটি জানি যে ওয়াকফ কি। আগেরকার সময় মুসলিম ধর্নাঢ্য ব্যক্তি এবং যারা বড় বড় মাপের ব্যক্তি ছিলেন, তারা কি করতেন, তাদের সব সম্পত্তি ওয়াকফ করে যেতেন। এটা হচ্ছে মানে আমাদের ইসলামী সভ্যতার একটা বৈশিষ্ট্য, এবং রাসূলের সময় থেকে তো চলে আসতেছে। তো সেকুলারাইজেশন কি করে, যে তারা যখন আহ মুসলিম কান্ট্রি গুলোতে গেল, তারা তারা তাদের অভিজ্ঞতা দিয়ে দেখলো, যে তারা দেখলো যে ইউরোপে চার্চ কি করতো, অনেক ল্যান্ড দখল করে নিত অবৈধভাবে। এবং ওই ল্যান্ড গুলোকে সে আহ, দখল করতো, ওইটার সাথে অনেক দুর্নীতি জড়িত ছিল। তো তারা যখন মুসলিম দেশে আসলো বা মুসলিম রাষ্ট্রগুলোতে আসলো, তারা ভাবলো যে তারা ইউরোপে যেভাবে চার্চকে ট্যাকেল দিচ্ছে, এখন এখানেও মুসলিমদের শরিয়া লকে এভাবে ট্যাকেল দিতে হবে। এবং একটা কথা, তারা ওয়াকফের যে সম্পত্তি সবগুলোকে করায়ত্ত করে, এবং ওয়াকফ ইয়া বাতিল হয়ে যায়। তো এভাবে ধীরে ধীরে উনি দেখান যে মিশরে সেকুলারাইজেশন ঘটছে। তো এইখানে এই পুরো আলোচনাতে যে আসলে সেকুলারিজমের কোনো হিস্ট্রি আলোচনা করেন, সেকুলারিজম কিভাবে উত্থান, কিভাবে কি আসলো। সে মূলত সেকুলারিজমের পিছনের যে কনসেপ্ট গুলো আছে, যে ঠিক কারণগুলো আছে, এটার সাথে যে পলিটিক্যাল বা পাওয়ারের রিলেশন আছে, সেই বিষয়গুলোকে তুলে ধরেছে। এবং সে এভাবে বলে না যে কোনটা ভালো কোনটা খারাপ। সে এটাকে বলা যায় যে একটা এক্সপ্লোর করে দিচ্ছে আমাদের সামনে, যে এটা এরকম ছিল, আগে এরকম ছিল, এখন এরকম। তো আমি একদমই শেষের দিকে, লাস্টে আমি এটা দিয়ে শেষ করি। সেভাবে বলছি যে সেকুলারিজম ইজ আ পলিটিক্যাল ডক্ট্রিন that depends on particular concept of religion, ethics and the human. তো এতক্ষণ ধরে একটা একাডেমিক আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।